সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব কুমিল্লার সিটি নির্বাচন এবং পদ্মা সেতু নিয়ে রাজনীতি। হাতে কিছু সময় থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনার আশা করি। আমাদের সাথে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, সঙ্গে আরও উপস্থিত আছেন কলামিস্ট ও সাংবাদিক জনাব মোস্তফা কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি সহজভাবে জানতে চাই, কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দলীয়ভাবে এই নির্বাচনে প্রার্থী নাই, যিনি আপনাদের প্রার্থী ছিল তাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন। তারপরও এই নির্বাচন ঘিরে এক ধরনের আলোচনা আছে, কারণ নতুন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের এটি হচ্ছে প্রথম ইলেকশন বা একটা এসিড টেস্ট বলতে পারি। কেমন করছে এই নির্বাচন কমিশন, এই নির্বাচন নিয়ে সেরকম একটা আলোচনা আছে। আজকে সিইসি হাবিবুল আওয়াল কুমিল্লা নির্বাচনী কুমিল্লা সিটি নির্বাচন গিয়েছে এবং প্রার্থী এবং অন্যান্যদের সাথে মত বিনিময় করেছেন। তিনি বলেছেন পেশি শক্তির ব্যবহার করে এই নির্বাচনে কোনো লাভ হবে না এবং উনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী এবং প্রার্থীদের এবং তাদের ভোটারদের ভূমিকার কথা বলেছেন। শুনতে চাই আপনার কাছ থেকে জনাব শহীদুল ইসলাম বাবুল। জি, আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচক, বিজ্ঞ সহ-আলোচক, তাদেরকে অভিবাদন। প্রথমত কুমিল্লা নির্বাচন বলেন আর যে নির্বাচনই বলেন, কোনো নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই, এটা হলো প্রথম কথা। আর বাংলাদেশের মানুষেরও নাই। তাই যদি থাকতো তাহলে নির্বাচনে 5%, 10%, 15% ভোট কেন আসে? ইভেন আওয়ামী লীগ দাবি করে তাদের বিশাল জনভিত্তি আছে, তাহলে এই আওয়ামী লীগের লোকরাই বা কোথায় ভোট দিতে আসলো বা আসলো? এটা কবিতার মধ্যে হয়েছে, ঠিক এখন তো সেই পরিস্থিতি কি আছে? কোথায় হলো? এখন কোথায় ভোট হলো? না, আমরা করোনা পরিস্থিতির মধ্যে করোনা পরিস্থিতির আগে থেকেই, করোনার মধ্যে তো বটেই, করোনা পরিস্থিতির আগে থেকেই আমরা এই চিত্র দেখেছি। হ্যাঁ, ঢাকা সিটি কর্পোরেশন 10 আসনের নির্বাচন হলো, তারও আগে হলো। এই সমস্ত নির্বাচনেই কোথাও 5% ভোটও দেখেছি, 10% ভোটও দেখেছি, 20% ভোটও দেখেছি। আর যেখানে ভোটাররা আসে না সেখানে শতভাগ ভোটও আমরা দেখেছি। এরকম ঘটনা নজিরও আছে। মানে নির্বাচন তো বাংলাদেশে এটা তো বলবার অপেক্ষা রাখে না, বহুভাবে আলোচিত হয়েছে। আর আপনি বললেও বিষয়টা এমন না যে বাংলাদেশে নির্বাচন বলতে কিছু আছে, আর না বললেও এরকম কোনো কিছু না। বাংলাদেশে নির্বাচন নাই। মূলত নির্বাচনকে নিয়ে গিয়ে শাশ্বতকালে আমরা দেখেছি যে মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা 5 বছর পরে জাতীয় নির্বাচন বলেন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলে বা যে নির্বাচনই বলেন, এটা আমাদের দেশের মানুষের একটা শাশ্বতকালীন একটা উৎসবের আমেজ ছিল। সেই নির্বাচন এখন হাহাকার, ভয়, ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। সেজন্য মানুষ ভোট কেন্দ্রে যায় না। এবং সামগ্রিক যে বাস্তবতা, হ্যাঁ হতে পারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়তো ফেয়ার হতে পারে। ফেয়ার যদি হয় তাহলে কি আমরা দেখি এটা দেখে একটা নির্বাচন আর ওই চড়ুই দিয়ে তো ঘুঘু নেওয়ার ফন্দি ফিকির, এটা তো মানুষ মেনে নেবে না। আর বাংলাদেশের নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গৌণ। বাংলাদেশে এর আগেও আমরা নজির দেখেছি, সবসময় দেখছি যে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না আসলে, এবং তারা করতেও পারে না, এবং তারাও সে কথা স্বীকার করে যে তারা সাক্ষী গোপাল অনেক ক্ষেত্রেই। তারপর সদিচ্ছা আছে কিনা সেটাও একটা ব্যাপার। সদিচ্ছা থাকলেও তারা যে পারে না এটা আমরা দেখেছি, কারণ বিএনপির ওই আমলও দেখেছি, আওয়ামী লীগের ওই আমলও দেখেছি। যারা ভালো জাতীয় নির্বাচন করেছে গ্রহণযোগ্য, তারা পরবর্তী উপনির্বাচনগুলো করতে পারে নাই, বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং আমার সরকারের আমলেও হয়েছে। এ দায় আমারও আছে। সেই জন্যে প্রশ্নটা এসছে যে কেন নির্বাচনকালীন সরকার থাকবে না, কেন সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে না, সেই জন্যই আসে বারবার। তারপর আমরা দেখছি তো ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে 250 বেশি মানুষ প্রাণ ঝরেছে। আওয়ামী লীগেরই, এখানে বিএনপি যায় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আওয়ামী লীগেরই একজন আরেকজনের বিরুদ্ধে বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে কি প্রাণ আরো বেশি ঝরতে পারতো। এখন লোক নাই, বিএনপি কই পাবে? বিএনপি ময়দানে নাই নির্বাচনের। তাহলে নিজেরা যেটা রাজনীতি না থাকলে
মানে নির্বাচনের সুষ্ঠু প্রতিযোগিতা না থাকলে নির্বাচনের নামে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন নেওয়ার জন্য একটা বাড়ি, তার মানে নৌকা মার্কা পাইলেই জিতা, এরকম একটা টেন্ডেন্সি মানসিকতা মানে বাংলাদেশে সেন্টিমেন্ট গ্রো করেছে। সেই বাস্তবতা এই নির্বাচন নিয়ে আর এই হাবিবুল আওয়াল সাহেবরা কি বললেন না বললেন, তবে ওনারা একটা জিনিস স্বীকার করেছেন, এটা ভালো লাগলো, যে রাতের বেলায় ভোট হবে না। এখন দিনের বেলায় তো আগের বারও হয়েছে 14 সালে, দিনের বেলায় হইলে কি হবে সেটাও আমরা দেখছি, রাতের বেলায় কি হইলে হয় সেটাও আমরা দেখছি। এইগুলো মানুষের সাথে তামাশা, নির্বাচন নিয়ে যদি কথা বলেন না, এগুলো নিয়ে আর বলতে ইচ্ছা করে না, এগুলো জানার কারণ নির্বাচন। আর কুমিল্লার যে বিষয়টা, কুমিল্লায় দেখেন আওয়ামী লীগ যদি তারা ভোটের চিন্তা করতো তাহলে কিন্তু একজন চিহ্নিত মাদক কারবারি, চিহ্নিত কুমিল্লা শহরের সবচাইতে বড় মাদক কারবারি, এটা আমরা বলি নাই, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে মাদক তালিকা, সেই তালিকায় 1 নম্বর নাম তার, এবং আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিআইডি, এনএসআই, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার মতো মানুষকে মনোনয়ন দেওয়া মানে কি ভোটের জন্য দেওয়া হয়েছে? জি, আসবো আপনার কাছে। উনি আবার এটির প্রতিবাদ করেছে এই নিউজের। না, উনি প্রতিবাদ কি করলো না করলো, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয় মিথ্যা না, সেটি বিভিন্ন সংস্থা মিথ্যা, উনি সত্য, আর নাইলে উনি সত্য এরা মিথ্যা। জি, সেই জন্য বলছি। আসবো আমার কাছে জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার। নির্বাচন নিয়ে যে অনীহার কথা বলছে বিএনপি এবং এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন, আপনারা কি বলবেন? ধন্যবাদ আপনাকে কাঞ্চন ভাই, ধন্যবাদ যারা রাত জেগে আজকের এই অনুষ্ঠান দেখছেন, এবং দুজন বিজ্ঞ আলোচক ইতিমধ্যে আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাই আলোচনা করেছেন। দেখুন, নির্বাচনটা হলো একটা গণতান্ত্রিক পন্থাই একটা রাষ্ট্রীয় ক্ষমতা বদলের। সোজা কথা, জনগণ তাদের প্রতিনিধি তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের মনের মতো বা তাদের আদর্শের দলকে বসাবে, এভাবে চেঞ্জ হবে। এটা একটা গণতান্ত্রিক পন্থা। তো আমরা এই নির্বাচন নিয়ে শহীদুল ভাইদের বা বাবুল ভাইদের যে আলোচনার যে অনীহা যে ব্যাপারটা দেখছি, আসলে ওনারা তো প্রথম থেকেই নির্বাচনের ব্যাপারে ততটা গুরুত্ব বা এটাকে তারা ক্ষমতা বদলের কোনো মাধ্যম বা এই জিনিসগুলো নিয়ে তারা হ্যাবিচুয়েটেড না। 2014 তাদের দলটা, আমি বলি তাদের দলটা কিন্তু এই ব্যাপারে এরকম ভাবে তারা হ্যাবিচুয়েটেড না যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয়, এই বিশ্বাসটাই কিন্তু তাদের ছিল না, এবং সেইভাবেই কিন্তু তারা এই রাজনীতিতে কিন্তু এসছে, জোর করে এসছে, অস্ত্র দিয়ে এসছে। মানে আমরা এদের কয়েকদিন আগেও আমি যে তথ্য নতুন বের হলো যে শাইমের বিছানার উপর পা দিয়ে ফিল্মি স্টাইলে তার বুকে অস্ত্র ধরে যে তুমি সাইন করো, তুমি অসুস্থ, তুমি আর থাকবে না। মানে কিসের কথা বলছেন? এই যে ক্ষমতা দখলের, জিয়াউর রহমান। তো সেখান থেকেই তাদের কিন্তু স্টার্ট হয়েছিল। তো নির্বাচনের ব্যাপারটাও যদি আমরা দেখি এর পরবর্তীতে, যে আমরা যদি রিসেন্টলি কিছু নির্বাচনের ব্যাপারগুলো দেখি, যে হ্যাঁ, এক সময় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু আমরাও করেছিলাম, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা একদম যৌক্তিক ছিল, যেটা ওনারা মাগুরা নির্বাচন, তেজগাঁ নির্বাচন এবং বিভিন্ন জায়গায় যে ধরনের তারা ব্যালট বাক্স ছিনতাই, যেভাবে তারা নির্বাচনটা করেছিল, সেই কারণে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আমরা করেছিলাম এবং আদায়ও করেছিলাম। কিন্তু পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু ওনারাই ধ্বংস করছে। এই কথাগুলো আমরাও জানি, সবাই জানে, বারবার এই কথা বলতে চাচ্ছি না। আমি কিন্তু ওনাদের যে অনীহা, আমি একটু ইন্টারাপ্ট করি। একই কথা যদি আমরা বলি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় সুষ্ঠু নির্বাচন হলো, দলীয় সরকারের সময় বিএনপি যে ভোটের যে অনিয়ম করলো, তো এটা তো প্রমাণ হয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে, আবার আপনি এটাও বলতে পারেন না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একেবারে সুন্দর একটা নির্বাচন হবে বা নিরপেক্ষ হবে 100%, এটাও আমরা বলতে পারি না। তার কারণ কিছু কিছু দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করাটাই তো ম্যানিপুলেটেড শুরু করে দিল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে আমার মন মতো লোককে বসানো যায় সেই প্রক্রিয়াও তো তারা শুরু করেছিল, যে কারণে তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা অনীহা চলে এসেছিল। এবং আপনারাও দেখবেন যে 91 সালে 2001 সালে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার তার চেয়ার টেবিলে তার বসার আগেই সে সারা বাংলাদেশে যেভাবে
মানে প্রশাসনকে রিসাবল করা, বদলি করা শুরু করেছিল, এটা আমরা দেখেছি। কিন্তু অতএব আপনি হলফ করে বলতে পারেন না যে তত্ত্বাবধায়ক সরকারই এদেশে একেবারে সুন্দর একটা ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারে। কিন্তু যে কটি এবং নির্বাচন ওনাদের হয়েছে, যে প্রত্যেকটা বিষয়ে যদি ওদের অনিয়া থাকে, না আপনি বলবেন যে কটি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই নির্বাচনগুলো এখনো আদর্শ নির্বাচন, সবচেয়ে কম সমালোচিত এবং প্রশ্নহীন নির্বাচন এখন পর্যন্ত এই সম্প্রতিকালে যত নির্বাচন হয়েছে। না, সব নির্বাচনই ফ্রি ফেয়ার হয় নাই। আচ্ছা, আমরা দেখেছি সব নির্বাচনই ফেয়ার হয় নাই। আর তার চেয়ে বড় কথা হলো যে একটা অনির্বাচিত ব্যক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ফলে কি অবস্থাটা হয়েছিল অন-11 আমরা কিন্তু দেখেছি। এবং এখানে বিশেষ করে বিএনপি ভাইরা যারা ছিল, তারেক রহমান, তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া, এই অন-11 কিভাবে, আমাদের নেত্রীও কিন্তু জেলে গেছিল। এবং আপনারা তো বললেন আপনাদের আন্দোলনের ফসল এটা, কিন্তু মহৎ অর্জন। সেই পরিপ্রেক্ষিতে যে আজকে তারেক জিয়া তাকে কোমর ভেঙে দিয়ে মুচলেকা দিয়ে বাংলাদেশ ছাড়িয়েছিল এবং তাদের মানে তৈরি করা কেসে মামলাতে আজও বেগম খালেদা জিয়া ভোগ করছেন। আমি একটু ফিনিশিং দিই। তো এই যে নির্বাচন যে প্রক্রিয়াটা ওনারা যে অনীহা করছে, এই শেষ দিকে তার অনীহার কারণটাই হলো যে তাদের দলগতভাবে একটা জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করে ক্ষমতায় যাওয়া বা পার্টিসিপেট করার তাদের নিজস্ব অ্যাবিলিটি নাই তাদের। নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি একটু শুনতে চাই জনাব মোস্তফা কামাল, আমরা শুনতে চাই এই কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন। জি, মূল্যায়নের প্রশ্ন হচ্ছে, অর্থ বছরের শুরু হবে জুনে, যেটা হয় এই জুনেই 10 দিনের ব্যবধানে দুটো উল্লেখযোগ্য ঘটনা, বাজেটের বাইরেও। একটি হচ্ছে 15 তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, ঠিক তার 10 দিন পর পদ্মা সেতু উদ্বোধন। আপনি গুরুত্বপূর্ণ দুটি জিনিস এনেছেন। তো আমি দুইজনের বক্তব্যে মনোযোগ দিয়ে শুনেছি। দুজনের বক্তব্যের সারাংশ যেটা বেরিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবসময় নিরপেক্ষ নির্বাচন হয় না, অর্থাৎ মাঝে মধ্যে হয়, আর দলীয় সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হয় না। এই হচ্ছে বেসিক তফাৎ। তো দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না সেটা নিয়ে বিতর্কের কিছু কিন্তু আর নেই। এরপরও বর্তমান যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তারা কিন্তু একটা আস্থা তৈরির চেষ্টা করছেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আস্থা তৈরির প্রশ্নে বলার কিছু বাকি রাখছেন না তারা। নির্বাচন রাতে হবে না, নির্বাচনে পেশি শক্তি কাজ করবে না, বলতে বলতে কিন্তু এতটুকু পর্যন্ত বলেছেন যে অন্তত 50-60 ভাগও যদি নির্বাচনটা নিরপেক্ষ হয় তবুও তারা সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে। কিন্তু সিইসির এই কথা নিয়ে কিন্তু মানে ব্যাপক সমালোচনা হয়েছে যে কিন্তু বাস্তবে এটাই, রাতে ভোট হবে না, দিনেই ভোট হবে। তাহলে কি উনি কিন্তু 50-60% বলছে, এটা কি কথা বলছে? জি, তিনি 50-60 যদি হয় তিনি সন্তুষ্ট থাকবেন। 50-60% ভোট তিনি বলেছেন। এই ধরনের কথা তো অপ্রিয় কিন্তু সত্য কথা বলেছেন। কিন্তু এর দ্বারা কিন্তু উনি আগের যারা নির্বাচন কমিশনে ছিলেন তাদের দ্বারা কি কোনো মানে তাদের দিকে কোনো তীর ছুড়ল? প্রকারান্তরে কিছুটা তাই। আস্থার প্রশ্নে তিনি একটা আস্থা তৈরি করতে চাচ্ছেন, সদিচ্ছার প্রমাণ দিতে চাচ্ছেন। সর্বশেষ গতকাল কুমিল্লায় তিনি যেটা বলেছেন, এটা শুধু কুমিল্লার জন্য বলেছেন তা কিন্তু নয়, ভবিষ্যতের জন্য তিনি একটা বার্তা দিচ্ছেন যে কঠোর হাতে তিনি দমন করবেন কেউ যদি পেশি শক্তি ব্যবহার করতে চায়। কিন্তু কঠোর হওয়ার কতটুকু মেকানিজম তার হাতে আছে বা কি ব্যবস্থা আছে কঠোর হওয়ার, এটা একটা প্রশ্নবিদ্ধ। আর বাবুল ভাই যেটা বলেছেন কুমিল্লা নিয়ে তাদের আগ্রহ নেই, তাদের আগ্রহ নাই থাকতে পারে, এবং তারা এরই মধ্যে এটা পরিষ্কারও করেছেন। কুমিল্লা বা যে কোনো নির্বাচন, অর্থাৎ বর্তমান সরকারের অধীনে বা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে আগ্রহী নন। কিন্তু কুমিল্লায় একটু রাজনৈতিক বার্তা আছে। কুমিল্লায় বিএনপির 2 জন প্রার্থী আছেন, একজন দল থেকে বহিষ্কৃত, আরেকজন নিজে নিজে দল থেকে অব্যাহতি নিয়েছেন। না, তাকেও বহিষ্কার করেছেন, মানে তাকেও পরে বহিষ্কার করেছেন, তিনি আগে অব্যাহতি নিয়ে ফেলেছেন। আগে সাকুও মানে অব্যাহতি নিয়েছেন। অর্থাৎ কুমিল্লার ইতিহাস ঐতিহ্য একটু ভিন্ন রকম। রাজনৈতিক ঐতিহ্য আছে, ভৌগোলিক ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য আছে, বিস্তারিত আমি নাই বললাম। সেখানে কুমিল্লার একটি যে আবহ চলছে বর্তমানে, যিনি তৃতীয়বারের মতো, অর্থাৎ সাক্কু সাহেব, মনিরুল হক সাক্কু সাহেব, তিনি বিএনপির একজন
নেতা অর্থাৎ মরহুম কর্নেল আকবর সাহেবের অত্যন্ত নিকট আত্মীয়। আবার যিনি কায়সার সাহেব তিনিও বিএনপির আরেকজন নেতা অর্থাৎ ইয়াসিন সাহেবের নিকট আত্মীয়। আবার সাক্কু সাহেব কর্নেল আকবর সাহেবের অত্যন্ত আস্থাভাজন, পরীক্ষিত আস্থাভাজন। নির্বাচন তো হবে আসলে দলীয়, কুমিল্লার প্রেক্ষিতটা ভিন্ন। আচ্ছা বললেন, কুমিল্লার প্রেক্ষিতটা ভিন্ন, এই জন্য আমি কথাটা বলছি। একটু শেষ করতে হবে, আমি বিরতি নিব। তিনি একই সাথে আওয়ামী লীগের যিনি সেখানে এমপি আছেন কুমিল্লা শহরের, ওনার নাম হচ্ছে বাহাউদ্দিন বাহার, ওনারও আস্থাভাজন, অর্থাৎ সব দিকে উনি আস্থাভাজন এবং পরীক্ষিত। এবার একটু ব্যতিক্রম যেটা হয়ে গেছে যে তিনি অন্য দলের আস্থাভাজন, পরীক্ষিত, একইভাবে আওয়ামী লীগ থেকেও এমপি সাহেবের একজন প্রার্থী আছেন, তিনিও বিশ্বস্ত, কিন্তু পরীক্ষিত কিনা সেটা একটু অপেক্ষা করে দেখতে হবে। যে কারণে কুমিল্লাতে বিষয়টা অত্যন্ত আলোচিত। আমি জনাব মোস্তফা কামাল আপনার কথা শেষ করলাম, একটু যাও। তো সেখানে হোক স্থানীয় নির্বাচন, কিন্তু আমেজটা জাতীয় আমেজ। সেখান থেকে বার্তা নেওয়ার বিষয় আছে। অবশ্যই বর্তমান যে নির্বাচন কমিশন, তারা সেখানে আস্থা অর্জনের একটা চেষ্টা করবেন স্বাভাবিকভাবেই, বিএনপির গরজ থাকুক বা না থাকুক। তো সে আস্থা অর্জন করতে গেলে আমাদের অপেক্ষা করে বিষয় আছে যে তিনি সেখানে কি করেন বা নির্বাচন কমিশন সেখানে কি করে। তো নির্বাচন কমিশনের এই ভূমিকার মধ্যেই যদি ব্যতিক্রম কিছু মানুষ দেখে, এরই মধ্যে আলোচনা কিন্তু একটা জায়গায় নেই। সুষ্ঠু নিরপেক্ষ এই দুইটা শব্দের মধ্যে নির্বাচন আর নেই। গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, বারবার গ্রহণযোগ্য শব্দটা আসছে। নিশ্চয়ই তারা এমন একটা আস্থা তৈরি করার চেষ্টা করবেন যেন তাদেরকে গ্রহণ করে। কে গ্রহণ করে? শুধু বিএনপি না, সমগ্র জাতি। জি, আসবো আপনার কাছে। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, নির্বাচন নিয়ে আপনি যে আলোচনা শুরু করেছেন, বাকি আলোচনা আপনি আর করতে পারবেন না, কারণ এই নির্বাচনের মধ্যে আমরা ঘুরপাক খাবো। যদিও এই নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নাই, আমি আগেই বলেছি আগ্রহ নাই। আমি বলি এই যে আনোয়ার ভাই যে বললেন নির্বাচনকে খুব মানে জাস্টিফাই করবার চেষ্টা করলেন, কিন্তু উনি জানেন আমরা কিভাবে নির্বাচিত হয়েছে। উনি ওনার পরিবার পরিজন সবাই, আত্মীয় পরিজন সবাই জানে বাংলাদেশে কিভাবে নির্বাচন হয়। একটা বাজার কমিটির নির্বাচন, মসজিদ কমিটির নির্বাচন বাংলাদেশে মানে কোনো মানে চিন্তার বাইরে, সেটা আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হয় না সাধারণত, দু একটা ব্যতিক্রম ছাড়া। সেখানে কুমিল্লা এক সিটি কর্পোরেশন নির্বাচন ধরে নিলে আমি সুষ্ঠু হইলো, ধরেই নিলাম, তাতে কি এমন নির্বাচনের আবহ তৈরি হয়ে গেল? বললো মাগুরা ইলেকশন খারাপ হয়েছিল, বিএনপি খুব খারাপ করছিল উপনির্বাচন, সেই জন্য ওনারা কেয়ারটেকার, যে কেয়ারটেকার আনবার জন্য 173 দিন ওনারা হরতাল করেছেন। পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ মেরেছেন পল্টনে। তারপরে গান পাউডার দিয়ে মানুষ রেল লাইন উপরে ফেলেছেন, লঞ্চ বন্ধ করে দিয়েছেন, বাসের লাইন উড়িয়ে দিয়েছেন কেয়ারটেকারের জন্য। এই জাতির 173 দিন হরতাল, সেই কেয়ারটেকার এখন ওনারা নাই, কারণ ওনারা দলীয় সরকারে অনেক মজা পেয়ে গেছে। 14 সালেও পাইছে, 18 সালেও পেয়েছে। কিন্তু বলেন কেয়ারটেকার সরকার নাকি বিতর্কিত। 11টা দলীয় সরকারের অধীনে যে 10টা নির্বাচন হয়েছে, এর মধ্যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, একটা সরকার পরিবর্তন হয় না। অথচ কেয়ারটেকার সরকারের অধীনে যে কয়বার নির্বাচন হয়েছে, 2বার সরকার পরিবর্তন হয়েছে, 2বার, 4 বারের মধ্যে 2বার। এবং আপনি যেটা বললেন যে গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে, যাদেরকে সাক্ষী রাইকে 2টা নির্বাচন আওয়ামী লীগ টোটালি গিলে খেলে ফেলেছে, 2টা জাতীয় নির্বাচন। আপনি কুমিল্লা নির্বাচন নিয়ে আসেন, আপনি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমি কি বলবো? উনি মাগুরার কথা বলে, উপনির্বাচনের কথা বলে। হ্যাঁ বলেন, এই যে দেখেন, এই যে কি বিএনপির নাকি কে এম হাসান কোন কালে কোথায় বিএনপির সদস্য ছিলেন, এটা তার অপরাধে, অথচ তার বিচারিক জীবন। আমি বলি কেন মানুষের বয়স বাড়ে নাই, খালি বিচার বিভাগে বেড়েছে কেন? বিচার বিভাগে শুধু বেড়েছে। আচ্ছা ধরে নিলাম যে বিএনপি ইন্টারন্যাশনালি তার বয়স বাড়াইছে বা সে কোনো কালে বিএনপি করলো, এই অপরাধে, অথচ তার বিচারিক জীবন কত স্বচ্ছতা, তার একাডেমিক জীবন কত রিচ, ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত আমি বলি শুরু হয়েছে বিতর্কটা এখান থেকে। না, বিতর্ক আপনি করতেই পারবেন, শুধু বিচারকদের বয়স বেড়েছে বাংলাদেশের চাকরির, সমস্ত সিভিলিয়ান চাকরির বয়স বাড়েনি। আচ্ছা আমি ধরে নিলাম ওনার বক্তব্য সত্য, তর্কের খাতিরে আমি ধরে নেই কাঞ্চন ভাই, আমি ধরে নেই যে তিনি বিএনপি করতেন বা বিএনপি ইন্টেনশনালি, ওইটা বলছি না। বলা হচ্ছে যে কে, মানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে কে এম হাসানকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যেই এই বয়সটা বাড়িয়ে আপনারা এই কাজটা, আপনার বক্তব্য যদি আমি সত্য ধরে নেই বিএনপি ইন্টেনশনালি বয়স বাড়িয়েছে বা তার এই কারণে তাকে কেয়ারটেকার সরকারের প্রধান, বাট সেটা একজন বিচারক বাংলাদেশের, তখন সে বিএনপি করে না। তাহলে কি বিএনপি কে আওয়ামী লীগের সভাপতির অধীনে সরাসরি তিনি বিএনপির লোক ছিলেন,
সেই অপরাধে কোন কালে কোথাকার কোন বিএনপির লোক ছিলেন, নেতা ছিলেন, সেই কারণে আপনি কেএম হাসানকে মানেন না, আর আপনি বলেন আপনার দলের সরাসরি সভাপতির অধীনে আমাকে নির্বাচন মানতে হবে। এক দেশে কোন আইন? কি কারণে মানতে হবে? কি এমন উপহার দিয়েছে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ? না না না, শুধু এইটা না, শোনেন, অনির্বাচিত ব্যক্তির কথা বলেন না, তাহলে তখন মনে ছিল না? সংবিধানের কথা তখন মনে ছিল না? একটা উপনির্বাচনের কারণে আপনি গোটা রাষ্ট্র ব্যবস্থা তখন আপনি মনে ছিল না? শুনে আসি বাবলু ভাই, এক পয়েন্ট মানেন না, তাহলে আওয়ামী লীগ সভাপতিকে কেন মানতে হবে? সরকারের যে দাবিটা ছিল, ইট ওয়াজ নট পার্মানেন্ট সলিউশন ফর ইলেকশন পারপাস, এটা তো একটা পার্মানেন্ট সলিউশন ছিল না। সংসদের বাইরে তো আমরা খুব বেশি দিন থাকতে পারি না, যে কারণে সুপ্রিম কোর্টও এটাকে বাতিল করছে এবং এটা মতামত দিয়েছিল যে আরো 2 বার হতে পারে। কিন্তু সব মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা যখন বাংলাদেশে আসলো এবং নির্বাচন হলো এবং একের পর এক যখন তত্ত্বাবধায়ক সরকারের যে ডিমেরিট গুলা যখন জাতির সামনে তুলে আসলো, তখন কিন্তু এটা নিয়ে আবার কিন্তু এদেশের মানুষই কিন্তু এটাকে মানে কি বলবো পরিত্যাগ করলো। আমি বলি যে দুটো নির্বাচনের, আমি বলি যে দুটো নির্বাচনে বলছে যে আওয়ামী লীগ সরকার এই ভোট কেউ দেয় নাই, আমরা যাই নাই। 2014 সালে নির্বাচনে তো ওনারা আসেইনি না, নির্বাচন তো করেছে বিএনপি। সরি, ওই যে লাস্টে যেটা প্রতিহত করলো 18 সালে কি প্রতিহত করছে? না না, 2014 প্রতিহত করছে। 18 সালে আমরা নির্বাচিত হয়ে গেছেন ভোটের আগে আপনারা। পরে যে লাস্ট যে দুটা নির্বাচন হলো, সেই নির্বাচনে যদি ওরা না আসে, ভাই একটু উন্নয়নের কথা কারণ উনি খুব বিপদে আছে এইসব শুনে। না শুনেন, যে কারণে হলো যে তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমার সংবিধান কি বলে? আমার সংবিধান বলে কেউ যদি নির্বাচনে না আসে একা হলে তাকে উইনার করবে। তো সেইভাবেই তো তাই হয়েছে। এখানে যদি ভোটে তো কেউ আসে নাই, বিএনপি যদি ভোটে আসতো তাহলে অবশ্যই একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতো। আচ্ছা, শেষের যে নির্বাচনটা ওনারা যে বলে, কিন্তু ওনারা শেষের নির্বাচনে কি করলো? একজন বাইরের নেতাকে একটা জাতীয় নির্বাচনের মতো একটা ইম্পর্টেন্ট নির্বাচনে তাদের নেতা নাই যে একটা কাকে নেতৃত্ব দিবে, ডক্টর কামাল হোসেনকে হায়ার করে নিয়ে আসলো। আমি বলে রাখি, এই ডক্টর কামাল হোসেনই কোনো এক বিষয়ে কথা বলতে গিয়া বলছিল যে তারেক জিয়ার মতো লোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তার আগে আমি মরতে চাই। আমি প্রমাণ দেখে দেব সেই লোককে, সেই লোককে নির্বাচন পরিচালনা করার জন্য আমি মানবো কি মানবো না সেটা আমার ব্যাপার। আচ্ছা, কে কবে কি আপনার ব্যাপার। কিন্তু আমরা তো জানি যে একটা নির্বাচন করতে কি ধরনের আপনার ভিতরে তাহলে রাতের বেলায় একটা সাংগঠনিক ক্ষমতা কি রকম লাগে এটা তো আমরা জানি। 53 জন প্রার্থীকে রক্তাক্ত করেছেন আপনি। শুনেন, 22 বছর 53 জন প্রার্থীকে, আমি হাজার হাজার যারা ডেলিগেট জেলখানায় কথা বলতে দেন না, আপনার টু দা পয়েন্টে কথা বলছি, তারপরে আপনি কথা বলেন। আমি বলছি যে কেএম হাসানকে মানেন না, আওয়ামী লীগের সভাপতিতে কি কারণে মানতে হবে? কি এমন অবশ্যই মানবেন, আমরা গণতান্ত্রিক ভাবেই তো এগিয়ে যাচ্ছি। গায়ের জোরে মানাবেন, আমরা গণতন্ত্র মানতে বাধ্য যদি আপনারা নির্বাচনে পার্টিসিপেট করেন। শেষের নির্বাচনে তারা কি করলো? তারেক জিয়া ওখান থেকে বসে প্রত্যেকটা মানে কনস্টিটিউশনে তারা 3 জন করে প্রার্থী ঠিক করলো। না, এটা তো বিএনপির সমস্যা। না না, আপনারা নির্বাচন সুষ্ঠু করলেন না কেন? ফেল করছে কেন? তারা পাস করতে পারে না কেন? একটা আওয়ামী লীগের সাথে নির্বাচনে কি কারণে সেই কারণেই তো তাদেরকে কথা হলো যে আপনারা এমন একটা সরকার দিবেন যে সরকার ক্ষমতায় নিয়ে যা খালেদা জিয়াকে বসায় দিবে। এতই সোজা ভাই। এখানে আমি একটু যোগ করতে, এতই সোজা। একটু শুনি আসি। 22 বছর আমাদেরকে 21 বছর বাইরে রাখেন নাই, দুটো স্বৈরাচার আমাদেরকে বাইরে রাখেন নাই। আপনার ঘরের আমরা সংগ্রাম আপনারা কি করছিলেন? ঘরের মধ্যে স্বৈরাচার এমন করছেন। আমি একটু শুনে আসি। আমি এই বিষয়ে সামান্য একটু কথা বলে শেষ করে দেব। তত্ত্বাবধায়ক সরকার ভালো কি মন্দ এ নিয়ে খুব একটা বিতর্কের এখন আর অবকাশ নেই। তত্ত্বাবধায়ক সরকার আনার একটা কৃতিত্ব আছে বাংলাদেশে। কে এনেছে? আওয়ামী লীগের দাবি তারা এটা এনেছে, ক্রেডিটটা তাদেরই। গোলাম আযমের প্রেসক্রিপশন। আবার এর ফাঁকে বিএনপির দিক থেকে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার উপহার, অর্থাৎ ক্রেডিট তারাও বাদ দিতে চাননি। এই ফাঁকে জামাত বলেছে যে সবার আগে তত্ত্বটা আমরা দিয়েছি কেয়ারটেকার সরকার নামে। এত ভালো জিনিস, এবং আমাদের দিক থেকে আলোচনাও হয়েছে কখনো কখনো যে এত একটা ভালো জিনিসের উদ্ভাবন আমরা বিশ্বের যেসব দেশে নির্বাচনে ভেজাল হয় বা প্রশ্নবিদ্ধ হয় সেখানে আমাদের এই পদ্ধতি ইচ্ছা করলে আমরা রপ্তানি করতে পারি। এত ভালো জিনিস
তো এই ভালো জিনিস আনার নানান কৃতিত্ব, আবার এটারে বিদায় করারও একটা কৃতিত্ব। তখনও দোহাইটা কিন্তু জনগণের, যে জনগণ চাচ্ছে না। সেই ক্ষেত্রে ভালো কাজ দুটোই আওয়ামী লীগ করে ফেলেছে, অর্থাৎ এনেছে, বিদায়ও করেছে, অর্থাৎ বিতর্কটা সেখানে আর নাই। আর আনোয়ার ভাই যেটা বললেন, কে আসলো না নির্বাচনে, ওই বাস্তবতার মধ্যে বোধহয় আমরা এখন আর নাই, এমনকি আপনার দলও নাই। এখন নাই, দলও সেটা তো বলছি চাচ্ছে না। যে সবাই নির্বাচনে আসুক। কিন্তু এই কথাটা বলেন না কেন? কোনটা? যে ওদের ইয়াজউদ্দিন সাহেবই হলো বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার উনি হলেন তত্ত্বাবধায়ক সরকারের এগুলো প্রধান তাদের করলেন। সমস্যা। তো এই তাদের সমস্যা, তাদের সমস্যা। কেন এটা এই সমস্যা জিনিসটা না। নিয়ে এত এটা বিরোধ আওয়ামী লীগের আসলো? সমস্যা না। না না, এটা বিএনপির অবশ্যই। না, কিন্তু তত্ত্বাবধায়ক একটা সুন্দর সরকারের জিনিস তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তো আরো কিছুদিন চলতে পারতো, কিন্তু তারা তাদের তেলেসমাতি দেখেন না, তারা ক্ষমতায় যেতেই হবে যেভাবে হোক। তত্ত্বাবধায়কের যে বিষয়টা, যেই নামেই হোক, বিগত কয়েকটি নির্বাচনের মতো সামনে নির্বাচন হবে না, সেটার একটা আলামত কিন্তু আমরা দেখছি বা উপলব্ধি করছি। বিশেষ করে সরকারের দিক থেকে আন্তরিকতার বার্তা দেয়া হচ্ছে, বারবার দেয়া হচ্ছে। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, আস্থা তৈরির চেষ্টা হচ্ছে। বিএনপি নির্বাচনে যাবে না সেটা কিন্তু বলছে না, তারা নির্বাচনে যেতে চায় সেটাই বলছে। কিন্তু সেই ব্যবস্থাটা কি, সেই ব্যবস্থাটা এটা তত্ত্বাবধায়ক নামে হোক আর যেই নামেই হোক, আমরা নানান কর্নার থেকে যেসব বার্তা পাচ্ছি, দেশি বিদেশি আন্তর্জাতিক, যেটাকে আমরা চাপ বলি অথবা অনুরোধ বলি অথবা আহ্বান বলি, যেটাই বলি, সামনে একটা ব্যতিক্রম নির্বাচন আমরা দেখব, সেই আশাটা কিন্তু আমরা করতেই পারি। একদম আশাহত হওয়ার অবস্থা নেই। নিশ্চয়ই আসবো আমি। আমার মনে হয় আমি শেষ করে দেব এক মিনিটের মধ্যে ওনার কথার মধ্যে দিয়েই। 2018 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার অধীনে কিন্তু ক্ষমতা এসেছে। 96 সালে এসছে, 2008 সালে এসছে, 2008 সালে এসছে, দুইবার এসছে। ওইটা কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও দলীয় সরকারের বাইরে ছিল, আওয়ামী লীগ এসছে। এখন সেই তত্ত্বাবধায়ক সরকার এত নিন্দনীয় হয়ে গেল, এত গর্হিত হয়ে গেল ওনাদের কাছে। আরেকটা বলি, 18 সালের নির্বাচনের কথা উনি বললেন, বিএনপি সাংগঠনিক ক্ষমতা নাই। নির্বাচনের আগে শুধু দুইটা উদাহরণ দিই। সুজাতা সেন বাংলাদেশে এসে হুসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচে পাঠিয়ে, তুমি অসুস্থ হও নাই, অবশ্যই হয়েছে অসুস্থ, সিএমএইচে পাঠালেন। সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে বন্দী, সিগনেচার, আমাদের সিগনেচারের 3টা কথা বলেন, 3টা নমিনেশন দিয়ে আমরা টেকাইতে পারি না। ষড়যন্ত্র এবং অন্যায় নিপীড়ন এমন ভাবে হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যেটা দেশের কোটি কোটি মানুষ জানে। একটা প্রজন্মে একবারও ভোট দিতে পারে নাই। সেই নির্বাচন কোনটা ছাপাই গেছে, এত বড় নির্লজ্জ মিথ্যাচার নির্বাচনকে নিয়ে। উনি কোক পদ্মা ব্রিজ ট্রিজ বানাইছি, কিছু লুটপাট হয়েছে, দুর্নীতি করছে, সেই নির্বাচন আর এখানে আলোচনা করতে বলছেন। স্থানীয় সরকারের নির্বাচনের আপনি উদাহরণ টানছেন। আমি নিজেও নির্বাচনী এলাকাতে গেছি, দেখেছি তারা কি করেছে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দলীয়ভাবে পরিত্যাগ করলেও স্থানীয়ভাবে প্রত্যেকটা নির্বাচনে তারা পার্টিসিপেট করছে, এবং যেখানে তাদের অবস্থান ভালো সেখানে তারা নিরপেক্ষ নির্বাচন করছে, আর যেখানে তাদের অবস্থা খারাপ সেখানে আওয়ামী লীগের যে ছিল, আপনি তার সাথে যোগ করে গন্ডগোলের সৃষ্টি করে চড়ই দিয়ে আপনি ঘুঘুর কাহিনী বলতেছেন। প্রত্যেকটা জায়গাতে বিএনপি এখানে কথা দেন না, বিবেক থেকে কথা বলছি, প্র্যাকটিক্যালি গিয়ে দেখেছি। আর যেখানে তাদের অবস্থান ভালো না সেইখানে তারা ওই যে আমাদের আওয়ামী লীগের যে স্বতন্ত্র যে প্রার্থী তার উপর ভর করেছে, ভর করে তাকে পাস করিয়েছে, আবার অনেক জায়গায় গন্ডগোল করে বাড়াবাড়ি করেছে। তাদের একটা আমরা কেয়ারটেকার নিয়ে কথা বলছি, জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছি। না না, স্থানীয় সরকারে তো আপনি বললেন তো, স্থানীয় সরকারে যে মারা গেছে, কেন মারা গেছে 250 লোক মারছে, স্থানীয় সরকার 250 লোক, রক্তের দাগ শুকায় না। নির্বাচন, এই রক্তের দাগ বাংলাদেশের কোন নির্বাচনে আপনি বলবেন? বাংলাদেশের কোন নির্বাচনে আপনার আমলে হয়েছে, আপনি করেছেন। বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের নির্বাচনে 250 মানুষের প্রাণহানি হয়েছিল স্বাধীনতার পরে? 50 বছরের ইতিহাসে বলেন, এটা আপনি করেছেন, এটা আপনার কলঙ্ক, এটা ইতিহাসে থাকবে। এটা আপনারা করিয়েছেন। বিএনপি যেখানে বিএনপি ওই নির্বাচনে ছিলই না, না ছিল না বলি তো তাদের সুযোগটা হয়েছে। একবার বলে বিএনপি বিএনপি থাকবে না, বিএনপি নাই, আবার কয় বিএনপি, আবার কয় তারেক রহমান, আবার কয় খালেদা জিয়া, এই আসলো, এই এগুলো সত্য তো। আপনারা তো অস্থির হয়ে আছেন, বলেন যে বিএনপি নাই, আপনাদের বিএনপির গণভিত্তি নাই, বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি থাকবে না, বিএনপি বিলীন হয়ে যাবে, আবার কয় আবার এই ধরলো, এই খাইলো। তো আসলে তাই তো, বিএনপি নাই, আসলে তাই তো বলছেন তো, বিএনপি নাই। যে তারেক জিয়া সবিরোধী কথা, ওই যে টেমস নদীর পাড়ে বসা
এই পদ্মা মেঘনা যমুনার মানুষের তারেক রাজনীতি করার আতঙ্কে চেষ্টা ঘুম হয় না করছে, ভাই। সেটা কি সম্ভব? তারেক রহমানের আতঙ্কে সম্ভব আপনার না। ঘুম হয় না। কেন ঘুম হবে না? রাতে আমাদের? চমকে চমকে উঠে কেন চমকে চমকে ঘুমান, উঠবো? ঘুমান। এটা একটু ফেরারি আমাদের আসামি, অধিকারের সাথে আসেন, ফেরারি তাহলে তারেক আসামি রহমানের আসতে ভয় বলেন না পাবেন না। বাংলাদেশে। তাহলে তারেক আমরা রহমানের মনে ভয় হয় পাবেন না, খালেদা জিয়ার তার ভয় পাওয়া যদি লাগবে না। ক্ষমতা থাকে আসুক না বাংলাদেশে, একটু ভিন্ন নিয়ে আসেন না প্রসঙ্গে বাংলাদেশে, যাই। জি, সে আনোয়ার ভাই কোর্ট একটু- কাছারিকে ফেস করুক না। ইনশাআল্লাহ আসবে। আনোয়ার ভাই, সেদিন সেই আমি থাকবো। জায়গাতে না, আমি একটা কথা বলি, এই যে আমরা এত কথা একটু ভিন্ন এত যে প্রসঙ্গে যেতে কথা চাই। হ্যাঁ। আলোচনা কোন সিস্টেমে থাকছে না, তার কারণটাই হলো এই বিএনপিকে নিয়ে কথা বলতে গেলে তাদের রাজনৈতিক যে ট্রেন্ড, একটা রাজনৈতিক দলের যেটা থাকা উচিত সেটা আমার তাদের মনে হয় ভিতরে নাই। একটু ভিন্ন না একটা আছে কোনো প্রসঙ্গে সাংগঠনিক দক্ষতা, একটু না ভিন্ন আছে কোনো প্রসঙ্গে যাই। সাংগঠনিক অবস্থা, না আছে তাদের কোনো নেতা, না আছে কোনো আদর্শ। তো সে একটা মানে মাঝিহীন নৌকার মতো যদি তারা ঘুরতে থাকে, আওয়ামী লীগের তখন নেতৃত্ব আমাদেরকেও দিয়েছে, কিন্তু 2 বছর মাঝে পরে মাঝে চিন্তা ওদের করেন। মতো ঘুরতে হয়, কথা বিএনপিকে নিয়ে তো বলতে হয়। টেনশন জি, করা লাগবে না আপনার। আমার টেনশন শহীদুল তো ইসলাম থাকবেই। বাবুল, আমি টেনশন একটু করেন ভিন্ন না। প্রসঙ্গে একটু যাই। আপনারটা নিয়ে আপনি চিন্তা করেন। আপনাদের বিএনপি টেনশনটা ক্ষমতায় থাকে এলে যে আওয়ামী লীগের কোন দিক নেতৃত্ব দিয়ে, কে দিবে ওইটা না, না, চিন্তা করেন। কোন দিক দিয়ে বোমা জি। নিয়ে মাইরা আপনারা অশান্তি করবে জি, বাংলাদেশের ইয়া, মানুষকে চিন্তা মেরে করেন। ফেলবে। শহীদুল আওয়ামী ইসলাম লীগ বাবুল, করি। আমার সুস্থ ধারা আমি একটু- রাজনীতি করেন, ভালো করবে। দেখলাম জি, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি একটু আলোচনা করতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে একটু যেতে চাই। বলেন। দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। পদ্মা সেতু নিয়ে একটি কথা আমার ছিল যে পদ্মা সেতুর উদ্বোধনীর সময়কে বলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন যে তারা অরাজকতা সৃষ্টি করতে চায়। একটি বিষয় আছে, এই কথা নিয়ে আমি আপনার কাছে শুনতে চাই। অন্যদিকে আপনারা আচ্ছা হঠাৎ ঠিক আছে, করে আমরা ভিন্ন ভিন্ন আলোচনা করি। ওনারা বক্তব্য দেখ, আমি আমার বক্তব্য দুর্নীতির মানে অভিযোগ আমি নিয়ে বলি আসছেন। আমি বলি যে হাতের শেষ সময় পদ্মা মানে কম সেতু, সময় ঢাকা আছে। বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি কথা বলেছেন, দুইটা প্রসঙ্গ বলি। হ্যাঁ। দেখেন, পদ্মা সেতু অবশ্যই আমাদের একটা বড় অর্জন। এই দেশের 50 বছর হলো আমরা স্বাধীন হয়েছি, 13.5 বছর তার মধ্যে এইবারে আওয়ামী লীগ এবং তারা 23 বছর, সব মিলিয়ে তাদের পার্টনার যাদের কথা বলছে স্বৈরাচার, যাদেরকে নিয়ে ঘর সংসার করতেছে, সব মিলিয়ে 35 বছর তারাই ক্ষমতায়। এই 35 বছরে একটা পদ্মা সেতুকে আমার অলিক কল্পনা হতে পারে? আমরা টাকা দিয়েছি, প্রতিনিয়ত দিচ্ছি, ফোন থেকে দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, অবগারি কর দিচ্ছি, দিয়ে দিয়ে ফতুর হয়ে গেছি সবাই আমরা। দিয়েছে, আমি জনগণ, বলি সব আমি বলি জনগণ সব দিয়েছে। মানুষ দিয়েছে, শুধু আওয়ামী লীগের না এটা। জি। সব মানুষ, কিন্তু আওয়ামী লীগ এমন ভাবে প্রচার করে যে তারা পদ্মা সেতু করেছে, মনে হয় যে তাদের জমা জমি সম্পত্তি সব বিক্রি করেছে এই পদ্মা সেতুর কারণে। বিষয়টা তা না, বরং এই পদ্মা সেতু থেকে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। না, হঠাৎ করে হাজার কিন্তু হাজার, আমি বলি আপনারা আমি এই বলি মানে অভিযোগটি নিয়ে আসছেন। না না, আমি বলি সেই পদ্মা সেতু তারা এমন ভাবে বলছে বিএনপির লোক যাইতে পারবে না, বিএনপির লোককে ঠুস করে ফেলে দিবেন আপনি, চুবিয়ে ফেলবেন আপনি। এই যে যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, আমাদের ছেলেরা কি শিখছে? আমরাও ক্ষমতায় ছিলাম, যমুনার ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে এই আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, দাতা সংস্থার লোকেরা সড়ক পথে যেতে পারেনি, আওয়ামী লীগের হরতাল করেন হেলিকপ্টারে। আমি কি বলবো যে আনোয়ার ভাই যে ওদিকে যদি যায় আমি ঠুস করে ওনাকে যমুনাতে ফেলে দেবো আমি? এই যে যে মানে বক্তব্য প্রতিহিংসা, বলেন শুনেন। দেখেন, এই সন্দেহটা আপনাদের কেন যে পদ্মা এই সন্দেহ তো পদ্মা সেতুর বিপক্ষে অরাজকতা সৃষ্টি করতে সেই চায়। প্রথম অবস্থায় থেকেই তো শুরু হয়েছে, এবং ডক্টর ইউনূসকে দিয়া তারা ওয়ার্ল্ড ব্যাংকে এই আমাদের মানে টাকা বন্ধ করা, এই প্রথম থেকেই তো তারা এই বিরোধিতা করে আসছিল। কিন্তু ওরা কিন্তু প্রত্যেক সময় কিন্তু সকালে বিকালে দুপুরে আমাদেরকে পদ্মা নদী ফালাই দিব, বঙ্গোপসাগরে ডুবাইয়া মারবো, তারা পালাবার পথ পাবে না, মানে তারা কি না, না, ফেলবে এগুলো বলছে, না না, তারা বাইরে। এটা পলিটিক্যাল ভাষায় বলে, জি, 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 এমন ভাবে ই করব। আমাদের যেমন আছে ওখানে মহানন্দা নদী, অনেকেই বলে মহানন্দা নদী পার করে যেতে দিব না, ডুবাইয়া মারবো। এগুলো রাজনৈতিক বক্তব্য কিন্তু দেওয়া হয়, কিন্তু ওনাদের ফ্রম দ্য বিগিনিং ওরা যেভাবে এই পদ্মা সেতুর বিরুদ্ধে, আচ্ছা আমাদের দেশে উনি সমালোচনা করছে, তবু এটা অ্যাকসেপ্টেবল যে বাংলাদেশে যদি কোনো অরাজকতা দেখে আমার রাজনৈতিক দল, কিন্তু চিঠি লেখা সেই ওয়ার্ল্ড ব্যাংকে আমার দেশের একটা প্রজেক্ট বন্ধ করা, যে ফান্ড বন্ধ করা দেয়, তাকে আপনি কি বলবেন? তাকে কি ওই রাষ্ট্রদ্রোহী বা অন্য কিছু বা তার চেয়েও জঘন্য কিছু কি বলবেন না আপনি? সেটা কি বিএনপি করেছে? সেটা বিএনপি মানে কি, ওই যে আমাদের ডক্টর ইউনূসই তো করেছে, সব তো রসুনের একই প্রক্রিয়া। আপনি কি খেয়াল আছে যে আমেরিকা রিপাবলিকান পার্টি আর যে ডেমোক্রেট পার্টি আছে, রিপাবলিকান পার্টি কিন্তু পশ্চিম পাকিস্তানকে অস্ত্র দিয়ে 71-এ কিন্তু আমাদেরকে মানুষ মারছিল, সেই কারণে কিন্তু ওরা রিপাবলিকে কিন্তু সমর্থন করে বিএনপি, আর আমরা ডেমোক্রেটকে একটু সমর্থন করি তার আদর্শগতভাবে, এবং সেই যুদ্ধের সময় কিন্তু ওরা বিরোধিতা করেছিল পাকিস্তানের এবং আমাদেরকে সহযোগিতা করেছিল। লেট মি ফিনিশ। তো সেই কারণে কিন্তু হিলারি ক্লিনটন কিন্তু ডেমোক্রেটের কিন্তু ছিল, কিন্তু হিলারি ক্লিনটনের সাথে যেহেতু একজন বিশিষ্ট ব্যক্তির একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল, শুনেন না, এটা তো খুব ইন্টারেস্টিং কথা,
এবং কোথায় গন্ডগোলটা যদি আপনি সত্যিকার বের করতে চান কাজটা, সময় নেই, তাহলে তো বলতে হবে শেষ আপনাকে। পার্টে একদম শেষ সেই সময়। হিলারি ক্লিনটনকে সমর্থন করলো কিন্তু ডক্টর ইউনূসকে। ইউনূস যেহেতু তার সাথে ভালো সম্পর্ক, সে কারণে তারা তাকে সমর্থন করলো যে উনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবো। এবং তাকে দিয়েই আমাদের এই পদ্মা সেতুর ফান্ডটা কিন্তু বন্ধ করা হয়েছিল। এবং ফান্ড না আসার আগেই দুর্নীতি 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 নিয়ে কিন্তু একটা চারিদিকে ত্রাস সৃষ্টি করেছিল। এবং পরবর্তী তাই নয়, এই বেগম খালেদা জিয়াও কিন্তু এই জোড়াতালি দিয়া পদ্মা সেতু হচ্ছে, আপনি আগে বলেছেন যে এটা নিয়ে অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। কিন্তু আমার নেত্রীর যে কথাগুলো বলা হয়েছে এগুলো আসলে একটা রাজনৈতিক বক্তব্য, আমি শুনে আসি। রাজনৈতিক বক্তব্য, কিন্তু পদ্মা সেতু একেবারে রাজনৈতিক বিষয় নয়, শুধুই রাজনৈতিক বিষয় না। পদ্মাটা আমি বলছি না, আমি বলছি যে কথাটা বলছেন। তো পদ্মা সেতু আমাদের একটা অর্জন, এবং পদ্মা সেতুর উচ্চারণ করলে আগে পরে দুই একটা বিশেষণ থাকে। বিশেষ করে বলি স্বপ্নের পদ্মা সেতু। এই সরকারের জন্য এটা চ্যালেঞ্জিংও ছিল, তা তো সত্য, চ্যালেঞ্জিং ছিল। শুরুতে একটা দুর্নীতির চেষ্টার অভিযোগ ছিল, দুর্নীতি নয় কিন্তু দুর্নীতির চেষ্টার অভিযোগ। একজন মন্ত্রীকেও বিদায় হইতে হয়েছে ওই ঘটনার প্রেক্ষিতে। এরপর থেকে এটা ক্ষমতাসীনদের জন্য চ্যালেঞ্জিং, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আবেগের প্রশ্নও আছে। কিন্তু কথার পিঠে কথা আসতে আসতে পদ্মা সেতুর যে ওজন, যে ভারী বিষয়, সেখানে আমরা আর থাকিনি। একদিক থেকে বলা হয়েছে পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। ঠিক এটার কাউন্টার হিসাবে এসেছে টুস করে ফেলে দেয়া, অথবা অন্তত ঠুস বলা হয়নি, টুস করে ফেলে দেয়া, অর্থাৎ কথাগুলো অত্যন্ত হালকা পর্যায়ে চলে গেছে। কিন্তু পদ্মা সেতুর মতো একটা বিষয় নিয়ে এত হালকা কথা কাম্য ছিল না। আসি আবার একটু ভিন্ন প্রসঙ্গে, ছোট্ট একটু প্রসঙ্গে আলোচনা করি। আমরা এই প্রথম দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্র দলের হামলার ঘটনায় একজন ছাত্রী মামলা করলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ছাত্র রাজনীতির সাথে দীর্ঘকাল জড়িত ছিলাম। আমি খুব সদর অন্দর সব দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ের ইট পাথর বালকোনা সব আমাদের চেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত রাজনীতি, আমাদের আগের রাজনীতির ইতিহাস আমরা জানি, আমাদের অনেক ভালো অর্জন আছে। ছাত্রলীগের আছে, আমি শেষ করে দেবো। ছাত্রলীগের ভালো অর্জন আছে, কিন্তু এই ছাত্রলীগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন? আওয়ামী লীগের মধ্য থেকে বলা হচ্ছে, মতিয়া চৌধুরীর মতো নেত্রী বলেছেন যে ছাত্রলীগ এখন একটি শবদেহ, যত তাড়াতাড়ি সৎকার করা যায়। আমি কোড আনকোড বলছি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ছাত্রলীগ এখন অভিশপ্ত সংগঠনে পরিণত, কিছুদিন আগে বলেছে, সেটা রেকর্ড আছে, দরকার লাগলে বের করে দিত। আপনি দেখেন অনেক সংঘাত সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এই ছাত্রলীগ, আমি পুরনো ইতিহাস খালি একটু বলি, এই যে জসিমউদ্দিন মানিক নামে একজন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ১৭তম সেঞ্চুরি করেছে, কোনো আইনে দিগম্বর আলম নামে একজন, দিগম্বর অফিসকারী কর্মচারীদের হত্যার মধ্যে দিগম্বর করেছে এই ছাত্রলীগ। সাম্প্রতিক ঘটনা, অনেক সংঘাত সংঘর্ষ হয়েছে, নারীদের উপরে কেউ কখনো আঘাত করেছে নির্মম ভাবে, এরকম দেখিনি। কিন্তু এইবার যে দেখলাম, ৩০ সেকেন্ড আমি শেষ করি, যে একটা মেয়েকে হায়নার মতো যেভাবে পেটালো, এর বিরুদ্ধে একজনকে আইনের আওতা হয়নি। এটা শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক দলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কজনক ঘটনা। আপনার কাছে একদম পরে যাবো। জনাব আনোয়ার, একটু শুনতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ কি বলবেন আপনি? না, আপনার তো সময় নাই, তবে সংক্ষিপ্ত আকারে যেটুকু বলা হয় যে ছাত্রদল তার নিজের কি বলবো অস্তিত্ব বলেন আর জাহির করার জন্য তারা একেবারে লাইভে দিয়ে লাঠি সোটা নিয়ে তারা যেভাবে মানে একটা কি বলবো রাজত্ব দখল করার জন্য যেরকম যাওয়া, এই যে উস্কানিমূলক তাদের যাওয়াটা, এটাও তো একটা রাজনৈতিক আসলে কর্মসূচি হতে পারে না। এটাও হতে পারে না, যে কারণে ছাত্রলীগ এটাকে প্রতিহত করার জন্য তারাও এটাকে আপনি ঢুকতে দিবেন না কেন? না, ঢুকতে দেওয়া না দেওয়ার তো কোনো কারণ নেই। এর আগেও তো তারা যদি ঢুকতে না দিল, তাহলে ওই যে রাজু ভাস্কর্যের কাছে তারা প্রোগ্রাম করলো কিভাবে, যে প্রোগ্রামে আমার আমি 10 সেকেন্ড করে কথা বলবো, তাদেরকে না করতে আমি 10 সেকেন্ড দেব, তারা ডাকসুতে কিভাবে পার্টিসিপেট করলো যদি না করতে দেওয়া হয়? জি, শেষ সময় নেই। ভাই, কে আগে মারামারি শুরু করেছে, কে আগে বোলিং, কে আগে ব্যাটিং, আমি সেখানে যাচ্ছি না। জি, একদম কে বেশি অপরাধ করেছে সেদিকেও যাচ্ছি না। কিন্তু এবারের মধ্যে একটা অ্যালার্মিং বিষয় আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, দেশ তৈরির আগেও হয়নি। আপনি যদি 69-এর গণ আন্দোলন যান, 70-এর সেটি কি কখনো সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে সংঘাত ছড়ায়নি, এবার হয়েছে সেটা একদম অবশ্যই অ্যালার্মিং। আমি বলি, ছাত্রলীগের একজন নেত্রী যে বলে বহিরাগত ছাত্রদল আসছে, সেই বহিরাগত লক্ষ্মীপুরে ভাই এক মেয়ে, বাচ্চা মেয়ে, লাঠি নিয়ে তারা ইন্টারভিউ দিচ্ছে, আমার নেত্রীকে নিয়ে কথা বললে আমরা প্রতিহত করব, এবং উদ্ধত ভাবে বলছে। হ্যাঁ, ছাত্রলীগের লক্ষ্মীপুরে গ্রামের মেয়ে, তার মতো এগুলো প্রমোট করে, প্যাট্রোনাইজ করে এরা। জি, শেষ করে 10 সেকেন্ড। এখানে আরেকটা প্রবলেম হলো যে ছাত্র দলের কিন্তু ম্যাক্সিমাম ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরও না এবং ছাত্র না, এটাও কিন্তু সত্য। মিডিয়ায় দেখে এবং
ছাত্রলীগ যেভাবে যেভাবে ছাত্রলীগ তাদেরকে সহযোগিতা করেছে, ছাত্রদল জীবনে করে নাই, এবং আমরা দেখেছি আমাদের আমলে আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা হল দখল করে তারা তাদের চাঁদাবাজি আর মাদক বাণিজ্য করে, প্রত্যেকটা হলকে তারা ক্যান্টনমেন্ট বানিয়েছিল, এবং হলের গুলির শব্দে ঢাকাবাসীর ঘুম ভাঙত। সেখানে থাকে দুর্বৃত্ত ক্যান্টনমেন্ট বানিয়েছিলেন, হলে গুলির শব্দে ঢাকাবাসীর ঘুম ভাঙত। আমার মনে হয় শেষ করতে হবে। জনাব শহীদুল ইসলাম বাবুল, জনাব মোস্তফা কামাল এবং আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।